হাই, চলো আজকে আমরা একটু পড়াশোনা করি, মেটারনিক সম্বন্ধে জেনে নিই। মেটারনিক ছিলেন ফরাসি বিপ্লবের পরবর্তী ব্যবস্থায় অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর। তিনি 1809 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তার সাথে আমাদেরকে এটা বলতে হবে যে 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের যে রাজনীতি এবং রাজনীতিকদের যে নিয়ন্ত্রণ বা ভাগ্য নিয়ন্ত্রণ ছিলেন তিনি। এক কথায় আমরা বলতে পারি যে সেই সময় মেটারনিক যেটা চাইতেন সেটাই হতো। তাই আমরা যদি একটা বিখ্যাত লেখক ফিশারের একটা উক্তি আছে বলি যে 1815 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কালটা আছে, এই ফিশার ওই সময়কালটাকে কি বলেছেন? মেটারনিক ব্যবস্থা বা মেটারনিক যুগ। এবং এই দক্ষ কূটনৈতিক মেটারনিককে মানে কূটনীতির রাজপুত্রও বলা হয়েছে। তো তিনি যে এই ভাগ্যনিয়ত ইউরোপের ছিলেন, তো তিনি কিভাবে এই ব্যবস্থাটাকে পরিচালিত, তার আদর্শটা কী ছিল সেটা আমরা জানি। তার আদর্শ মোটামুটি তিনটা ছিল। একটা যে আমরা প্রথমত বলি, ইউরোপের যে প্রাক বিপ্লব ব্যবস্থা ছিল সেটাকে পুনর্বহাল রাখা। এবং দুই নম্বর যদি আমরা বলি যে ফরাসি বিপ্লব প্রসূত একটা উদারতন্ত্র চিন্তাভাবনা তৈরি হয়েছিল, জাতীয়তাবাদ চলে এসেছিল, গণতান্ত্রিক ভাবধারা সেই সময় প্রভাবিত হয়েছিল, সেটাকে গতিরোধ, সেটার কণ্ঠ রোধ করা। এবং তৃতীয়ত অস্ট্রিয়ার স্বার্থকে সর্বোচ্চভাবে ইউরোপের রাজনীতিতে বজায় রাখা। এই যে আদর্শগুলো আছে এটাকে আমরা মেটারনিক ব্যবস্থা বলি। এই যে ফরাসি বিপ্লব হলো, ফরাসি বিপ্লবের ফলে যে উদারতন্ত্র চিন্তাভাবনা আদর্শ প্রভাবিত হলো ইউরোপে, এই তার কাছে যে এই ব্যবস্থাটা ছিল রাজনৈতিক মহামারী, অরাজকতার দূত। তার চোখে ফরাসি বিপ্লব ছিল ঘোরতর অরাজকতা এবং নাশকতা। মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী, সেটা তো আমরা জানলামই। মেটারনিক এই ব্যবস্থাটা কিভাবে প্রয়োগ করতেছিলেন সেটা সম্বন্ধে একটু জেনে নিই। মেটারনিক যে অস্ট্রিয়া দেশটা ছিল একটা বহু জাতি এবং বহু গোষ্ঠী সম্মত দেশ। এই বহু জাতি বহু গোষ্ঠী সম্মত দেশে তার একটাই আদর্শ ছিল বা একটা লক্ষ্য ছিল যে তারা জাতিতে বা গোষ্ঠীতে নিজেদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করার জন্য লেলিয়ে দিয়েছিল। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছিল যেটা আমরা বলি যে শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ একটা ইনস্টিটিউট হচ্ছে বিশ্ববিদ্যালয়, যেখানে মানুষজন গবেষণা করে, মানুষের জ্ঞান ডেভেলপমেন্ট করে এবং নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আসে, নতুন নতুন তথ্য তুলে ধরেন। সেই বিশ্ববিদ্যালয়কে মেটারনিক সরকারি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। সরকারের নিয়ন্ত্রণে নিয়েছিলেন এই কারণেই যে সেখানে কেন যেন উদারতন্ত্র, জাতীয়তাবাদ বা গণতন্ত্র চিন্তাভাবনা ছাত্রদের শেখানো না হয়, সেখানে চিন্তাভাবনা গণতন্ত্র উদারতন্ত্র চিন্তাভাবনা না ঢুকে, তার জন্য তিনি কয়েকটা ব্যবস্থা করেছিলেন। যেমন তার মধ্যে আমরা যদি একটা দেখি যে পাঠ্যক্রমে গোয়েন্দা পাঠিয়েছিলেন শ্রেণীকক্ষে। এবং যে ইতিহাস আছে, যে আমরা ইতিহাস পড়ে কি জানতে পারি যে আমাদের পূর্বপুরুষরা কি করেছেন, আমাদের সভ্যতা কেমন ছিল, সেটা জেনে আমরা সামনের দিকে এগিয়ে যাব। যে ইতিহাসে এটা ভুল হয়েছে, এটা আমাদেরকে করা যাবে না, সামনের দিকে আরও এগিয়ে যাওয়ার জন্য নতুন কিছু করতে হবে, নতুনত্ব করতে হবে। কিন্তু মেটারনিক কী ছিল? রক্ষণশীলতাবাদী ছিল। সে পুরনো ব্যবস্থাটাই ধরে রাখতে চেয়েছিল। তাই তিনি ইতিহাস বিষয়, রাষ্ট্রবিজ্ঞান, দর্শনের যে দর্শন পঠন পাঠনে নিষিদ্ধ করেছিলেন। এমনকি বিদেশি যে পুস্তকগুলো আছে, সংবাদপত্র এবং অধ্যাপকদের দেশে ঢুকতেই নিষিদ্ধ করে দিয়েছিলেন। এবং রাজনৈতিকদের সভা সমিতি, সংবাদপত্র স্বাধীনতা হরণ, এটা তো একদম নর্মাল ব্যাপার সেই সময়।
এই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য 1819 খ্রিস্টাব্দে তিনি একটা কুখ্যাত ডিক্রি বা হুকুমনামা জারি করেছিলেন, যেটাকে বলা হয় কার্লসবার্গ ডিক্রি বা হুকুমনামা করে জার্মানির যে রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলিকে নিষিদ্ধ করেছিল, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল এবং কি বলবো আমি, প্রাক বিপ্লবের যে অবস্থা বজায় রাখা এবং জাতীয়তাবাদ আন্দোলনের দমনের উদ্দেশ্যে যে ভিয়েনা সম্মেলনের অব্যাহতি পড়েই ইউরোপীয় সমবায় বা ইউরোপীয় শক্তি সমবায় কনসার্ট অফ আর্ট গঠিত করেছিলেন। কিন্তু ওই যে বলে, যার উত্থান আছে পতন আছে, আর যদি নতুনত্ব বা যুগের সাথে তাল মিলিয়ে আমরা না চলি, তার ধ্বংস তো আরও অনিবার্য। সেটাই হলো 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে মেটার্নিক ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেল। এই মেটার্নিক এবং তার পতন অনিবার্য ছিল। কেন অনিবার্য ছিল? কারণ মেটার্নিক যেই যুগের মানুষ ছিল, সেই সময়কার অভিমুখ ছিল কি? জাতীয়তাবাদ, গণতন্ত্র, উদারতন্ত্রের দিকে প্রবাহিত হয়েছিল। কিন্তু তিনি কি করেছিলেন? যুগ ধর্মকে অস্বীকার করে দমন পীড়নের মাধ্যমে যে পুরাতন ব্যবস্থাটা ছিল সেটাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন। তাই এটা ছিল তার প্রধান একটা ত্রুটি। এর মাধ্যমে সাম্রাজ্য টিকিয়ে রাখা যায় না বা মানুষকে দমিত রাখা যায় না। বিশেষ করে আমরা যদি বলি যে এই যে সরকারের আন্ডারে নিয়ে আসছিল শিক্ষার যে একটা ব্যবস্থা আছে, সেখানে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাসের মতো বিষয়গুলোকে পড়তে দেওয়া হবে না। তার মানে কি? যে আমরা সামনের দিকে এগোবো না, হ্যাঁ, বা আমাদের গণতন্ত্র, উদারতন্ত্র, তারপর কি বলছে, জাতীয়তাবাদ ধারণাটাকে প্রভাবিত হতে দিব না। আমি আমার একনায়কতন্ত্র বা আমার ক্ষমতা বজায় রাখবো পুরো ইউরোপে বা অস্ট্রেলিয়ায়। কিন্তু সেটা কখনোই অনিবার্য নয়, সেটা টিকে থাকবার নয়। তাই তার এত বড় একটা সাম্রাজ্য, যেটাকে আমরা বললাম একটু আগে যে 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের ভাগ্য নিয়তা ছিল, তারও পতন ঘটল 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে। নমস্কার।